এই মুহূর্তে আমি এত কিছু ভাবতে চাই না। আমি আজ যাচ্ছি না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমায় জোর করো না দীপ্র। দীপ্র এবার হতাশ হয়ে বলে। আমার বাবা যেহেতু দাওয়াত কবুল করে ফেলেছে, সেহেতু এবারের মতো শুধুমাত্র তার সম্মান রক্ষার্থে না হয় চলুন। এরপর থেকে এই ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। চৈতালি এবার ভীষণ বিরক্ত হয়, কারণ বিগত সময়ে এই মানুষটির প্রতি সৃষ্টি হয়েছে তার অগাধ শ্রদ্ধা। যখন নিজের বাবা মা ও তার দোষ খুঁজে বেরিয়েছে, ঠিক সে সময়ে এই মানুষটা সবার বিরুদ্ধে গিয়ে ছেলের বউকে সাপোর্ট করেছে, ছেলের ভুল স্বীকার করে ছেলেকে শাসন করেছে, গত এক সপ্তাহ ধরে তার বাবা মায়ের খোঁজ খবর রেখেছে। আজ সেই মানুষটির সম্মান রক্ষার্থে হলেও তাকে যেতেই হবে। তাই উপায় না পেয়ে কপালে ভাঁজ ফেলে বলে। ঠিক আছে, তবে আজকের পরে আর কখনো এমন আবদার করো না দীপ্র। তীব্র মুচকি হাসে। সে জানতো বাবার দোহাই দিলে চৈতালি না করতে পারবে না, তাই এটাকেই শেষ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সে। আর বাস্তবেও সেই হাতিয়ার কাজে দেয়। আজ অবশ্য যেভাবেই হোক চৈতালিকে ওই বাড়িতে নিয়ে যেতেই হতো। দীপ্রর বিশ্বাস, আজ বাবা মেয়ের মাঝে সব ভুল বোঝাবুঝির অবসান হবেই হবে। তুমি কেমন হবু বউ? হবু বরের বন্ধুকে দাওয়াত করছো, অথচ হবু বরকে দাওয়াত করনি। খানিকটা অভিমান নিয়েই কথাগুলো বলে দিহান। এদিকে ফাল্গুনি এখন কথা শুনে মুচকি হেসে বলে। আজ হবু বর এর কোনো ভূমিকা নেই। আজ বোন আর দুলাভাই এর দিন। আজ বাবা মেয়ের ভুল বোঝাবুঝি অবসানের দিন। বুঝলেন হবু বর? দিহান হতাশ হবার ভান নিয়ে বলে। হবু বরকে না বলো। তোমার দুলাভাইয়ের বন্ধু হিসেবে তো আসতে বলতে পারতে নাকি? কি যে বলেন না, একটু ধৈর্য ধরুন। আল্লাহর কাছে শুকরিয়া যে বাবার অসুস্থতার অছিলায় হলেও সব ঠিক হয়ে যাচ্ছে। সময় নিন, দেখবেন আমাদের সম্পর্কটাও সবাই মেনে নেবে। ঠিক বলছো। আমি তো একটু মজা করছিলাম। সত্যি বলতে আজ আমাদের জন্য ভীষণ আনন্দের দিন। দিহান কথা বলতে বলতে কলিং বেল বেজে উঠলে ফাল্গুনি বলে। রাখলাম, ভাইয়ারা মনে হয় চলে এসেছে। কথাটা বলেই ফোনের লাইনটা কেটে দৌড়ে যায় দরজা খুলতে। এদিকে দিহান মনে প্রাণে দোয়া করে আজ যেন বন্ধুর সব সমস্যার সমাধান হয়ে যায়। দু পরিবারের সমস্যার সব দূরত্ব, ভুল বোঝাবুঝি যেন আজই শেষ হয়। দীপ্রর পরিবার ফারুক সাহেবের বাসায় এসেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এই আধা ঘন্টায় সবাই একে অপরের সাথে নানা বিষয়ে আলাপ করলেও চৈতালির সাথে কেউ কোনো কথা বলেনি। চৈতালিও কারোর সাথে কোনো কথা বলেনি। এভাবেই অনেকটা সময় সবাই ড্রয়িং রুমে বসে থাকার পরে কিছুক্ষণ আগেই দিদির অনুরোধে চৈতালি ভিতরে নিজের রুমে গিয়ে বসে। রুমের ভিতরে ঢুকতেই চৈতালির ভিতরে এক চাপা কষ্ট শুরু হয়। কেমন এক দম বন্ধ করা অনুভূতি হয়। অভিমান, অভিযোগ একে একে কণ্ঠে এসে ভিড় জমাতে থাকে। ঠিক তখনই রুমে প্রবেশ করে ফারুক সাহেব, পিছনে চয়নিকা আর ফাল্গুনি। চৈতালি সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই ফারুক সাহেব বলেন। নিজের মেয়েকে অবিশ্বাস করছি, জানি এই ভুলের কোনো ক্ষমা নেই। তবুও পারলে এই বুড়ো বাবাকে মাফ করে দিস মা। ওই মুহূর্তে আমি এতটাই অবুঝের মতো। ফারুক সাহেবকে মাঝপথে থামিয়ে চৈতালি বলে। ওসব কথা থাক না বাবা। কিভাবে থাকবে? আমার মেয়েকে আমি ভুল বুঝেছি। একবার অন্তত সব ঠান্ডা মাথায় শোনা উচিত ছিল আমার। এত বড় ভুল আমি কি করে করলাম? তোর শ্বশুর যে কোনো দিন তোকে দেখেনি, উনি পর্যন্ত তোকে সাপোর্ট করেছে, তোর কষ্ট অনুভব করেছে। আর আমি তোর বাবা হয়েও তোকে বুঝলাম না, তোর উপরে বিশ্বাস রাখতে পারলাম না। ফারুক সাহেব কাঁদতে কাঁদতে কথাগুলো বলে বিছানায় বসে পড়তেই চৈতালি ভয় পায়। দৌড়ে এসে তার হাত দুটো ধরে অস্থির হয়ে বলে। কেন এখন এসব বলে শরীরটা খারাপ করছো বাবা? এমনিতেই তোমার শরীর খারাপ, এর মাঝে এসব পুরনো বিষয় কেন তুলছো? তোকে যে কষ্ট আমি দিয়েছি তার চেয়ে চৈতালি এবার রাগ দেখিয়ে বলে। হয়েছে এবার, আর একটা কথাও না। আর তোমার হাত কাঁপছে, একটু রেস্ট নাও। আগে বল, আমার উপরে তোর আর কোনো রাগ নেই? আগে বল, তুই এই বুড়ো বাবাকে মাফ করেছিস? চৈতালি এবার থমকে যায়, কি বলবে ভেবে পায় না।
সন্তান হয়ে বাবা মায়ের উপরে কখনো রেগে থাকা যায় না। হ্যাঁ, অনেক সময় হয়তো মনের অমিল হয়, তাদের কথায় মন খারাপ হয়, অভিমান জমে মনে, কিন্তু সেই সবটাই তো সাময়িক। সময়ের সাথে সাথে সবটাই একদিন কমে যায়। তবে চৈতালির মন যে এত সহজে গলে যাবে এটা সে নিজেই বুঝতে পারেনি, বরং অসুস্থ বাবা তার কাছে নিজের করা ভুলের জন্য অনুতপ্ততা প্রকাশ করছে। এতে এখন খারাপ লাগছে, অস্বস্তি ঘিরে ধরেছে। তাই সব কিছু স্বাভাবিক করার জন্য চৈতালি বলে, সন্তান কখনো বাবা মাকে ক্ষমা করার অধিকার রাখে বলো? আমরা ভুল করব, তোমরা শাসন করবে, এটাই তো নিয়ম। তবে হ্যাঁ, শাসন করার আগে শুধু একটু যাচাই করে নেওয়া উচিত। অন্তত ভুলটা সত্যি সেই সন্তান করেছে কিনা সেটা জেনে শাস্তি দেওয়া উচিত। অন্যায় না করেও শাস্তি পেলে যে তার মনোবলটাই ভেঙে পড়ে যাবে। ফারুক সাহেব চৈতালির হাত ধরে কাঁদতে থাকে, কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে চয়নিকাও এসে চৈতালির পাশে বসে বলে, ভাগ্যিস দীপ্র আর বেআই সাহেব সব সত্যি আমাদের জানিয়েছিল, নাহলে হয়তো আমাদের ভুল আজও ভাঙতো না। চৈতালি কপালে ভাঁজ ফেলে চয়নিকার দিকে তাকিয়ে বলে। মানে? চয়নিকা চৈতালির মাথায় হাত বুলিয়ে বলে, দীপ্রর বাবা মা ভীষণ ভালো মনের মানুষ। গত এক সপ্তাহে তারা যেভাবে প্রতিনিয়ত আমাদের পাশে থেকে মানসিক সাপোর্ট দিয়েছে, তেমনটা তো আজকাল কাছের আত্মীয় করে না। আর তো শ্বশুরের তো কোনো তুলনাই নেই, তোকে অনেক ছিন্ন করে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, নাহলে আজকাল শ্বশুর বাড়ির মানুষ এত ভালো মানসিকতার হয় নাকি? চয়নিকা একটু থেমে আবার বলে, আমি জানি আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, শাসন করেছি, বকেছি, কিন্তু বিশ্বাস কর এসবের পেছনে শুধু একটাই উদ্দেশ্য ছিল, আর তা হলো তোর যেন একটা ভালো জায়গায় বিয়ে হয়, তুই যেন সুখী হস। তাই তো তোর কথা, সেই ভুলের কথা মনে পড়লে আমি অস্থির হয়ে পড়তাম। মায়ের মনের দ্বন্দ্ব, মায়ের অপরাগতার কথা চিন্তা করে সম্ভব হলে তোর এই মাকেও মাফ করে দিস। মায়ের কথা শুনে চৈতালি আরও বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। অনেক বছর ধরে সেই পুরনো মাকে ফিরে পেয়ে চৈতালি যেন আজ আনন্দে আত্মহারা। চয়নিকার বুকে মাথা রেখে আনন্দের অশ্রু দিয়ে ধুয়ে মুছে ফেলতে শুরু করে এতদিনের সকল অভিমান অভিযোগ। ফাল্গুনিও এসে জড়িয়ে ধরে সবাইকে। বহুদিন পরে এবারই সবার চোখ বেয়ে আনন্দের অশ্রু ঝরতে থাকে, যে আনন্দে রুমের নির্লিপ্ত দেয়াল পর্যন্ত হেসে ওঠে প্রতিটা কর্নার। যে আনন্দ দূর থেকে দেখে আনন্দে আত্মহারা হয় দীপ্র নামেও মানুষটা। সকাল 11:30। চৈতালি আর রীতা আপা কলেজের জন্য আর নিজের জন্য কিছু বই কিনে মাত্রই নীলক্ষেত থেকে সামনে এগিয়ে রিকশার জন্য দাঁড়িয়েছে। এমন সময় ঘড়িতে সময় দেখে চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, মাত্র 11:30 বাজে। আমি তো ভেবেছি এখন অনেক বেলা হয়ে গেছে। রীতা আপাও ঘড়ির দিকে তাকিয়ে বলেন। আমিও তো তাই ভাবছিলাম। চৈতালি হাসি মুখে বলে, ভালো হয়েছে, আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবো। বেশ কিছু কাজ জমেছে, তাড়াতাড়ি ফিরলে সেগুলো করতেও পারবো। হ্যাঁ, ঠিক বলেছ। রীতা আপা কথাটা বলেই রিকশা ঠিক করতে নিয়েও আবার ফিরে এসে বলে, দীপ্র কোথায় চৈতালি? ভার্সিটিতে আছে। কেন আপা? রীতা আপা মুচকি হেসে বলেন, আরে বোকা, চাইলেই কি কলেজ থেকে তাড়াতাড়ি বের হতে পারবো? আজ যেহেতু সুযোগ পেয়েছো, তাই সুযোগের সদ্ব্যবহার করা উচিত না? চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে। কোন সুযোগের কথা বলছেন আপা? চৈতালিও কথা শুনে রীতা আপা বিরক্ত হলে সে আবার বলে, সত্যি বুঝতে পারিনি আপা। বরের সাথে দেখা করার সুযোগ থাকলে কেউ আবার না দেখা করে চলে যায়? এ পর্যন্ত যখন চলেই এসেছি তখন চলো না, আজ তোমার বরের সাথে পরিচিত হই, তোমার ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসি। দীপ্রর সাথে দেখা করার কথা শুনতেই চৈতালির ভিতরে কেমন যেন করে ওঠে। আপা প্রস্তাব দেওয়ার সাথে সাথে তারও ইচ্ছে করে দেখা করতে। করবে নাই বা কেন? গত কিছুদিন ধরে দীপ্র এবং তার পুরো পরিবারের আচরণে চৈতালি মুগ্ধ, কৃতজ্ঞ। সেদিন বাবার সাথে সব মিটমাট হবার পিছনেও যে তার এবং আসাদ সাহেবের ভূমিকা ছিল, দেরিতে হলেও এটা সে জানতে পারে। তাছাড়া তার বাবার প্রতি দীপ্রর দায়িত্ববোধ দেখেও চৈতালি বেশ অভিভূত। আজকাল অবশ্য দীপ্রর সব কিছুই তার ভালো লাগে, আগের মতো এখন আর বিরক্ত লাগে না। তাই রীতা আপা বলার সাথে সাথেই চৈতালি সিদ্ধান্ত নিয়ে নেয়, মুচকি হেসে বলে,
ঠিক আছে চলুন আপা, আজ আমরা দুজন মিলে দীপ্রকে একটা সারপ্রাইজ দিই। ঠিক আছে চলো। এরপর একটা রিক্সা ঠিক করে দুজন মিলে রওনা দেয় কলা ভবনের উদ্দেশ্যে। দীপ্র এবং সিনথিয়া দুজন কোনো একটা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছে আর করিডোর থেকে হেঁটে আসছে। এমন সময় সামনে চৈতালিকে দেখে বেশ অবাক হয় দীপ্র। বলে, আপনি এখানে এই সময় না জানিয়ে? মানে? ডিপার্টমেন্টে আসার আগে চৈতালি অনেক খুশি থাকলেও আসার পরে তার মনটা খারাপ হয়ে যায়। দীপ্রকে অন্য একটা সুন্দরী রমণীর সাথে এভাবে হেসে কথা বলতে দেখে বিষয়টা মানতে পারে না সে। তাই দীপ্রর কথায় উত্তরে কপালে ভাঁজ ফেলে বলে, আমি কি আসতে পারি না? মানে তোমার ডিপার্টমেন্টে কি আমার আসা বারণ? না না, তা হবে কেন? সত্যি বলতে কখনো এইভাবে আসেননি তো, তাই। চৈতালি কপট রাগ দেখিয়ে বলে। কখনো আসেনি বলে জীবনেও যে আসবো না এমনটা তো নয়, তাই না? দীপ্র কিছু বলবে ঠিক তখনই সিনথিয়া বলে, আপনার পরিচয়? দীপর কি হন আপনি? সিনথিয়া আর কিছু বলার আগেই দীপ্র বলে, ওকে মিস সিনথিয়া, আমার গেস্ট এসছে, আজ তাহলে আসি। সিনথিয়া আবারও কিছু বলতে চাইলেও দীপ্র তাকে সে সুযোগ না দিয়ে চৈতালিকে ইশারায় আসতে বলে দ্রুত পায়ে রুমে চলে যেতে দেয়। যা দেখে চৈতালির রাগটা আরও বেড়ে যায়। যদিও রাগ করাটা অনর্থক, তবুও রীতা আপা এতক্ষণ ধরে সব কিছু পর্যবেক্ষণ করে অবশেষে প্রসঙ্গ এড়াতে দীপ্রর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, আমি চৈতালির রীতা আপা, তার কলেজের সহকর্মী। আমাকে সে বড়। দীপ্র পাশে তাকিয়ে বলে, বড় বোনের মতো দেখে, এই তো? হ্যাঁ তাই, কিন্তু আপনি জানলেন কি করে? দীপ্র হেসে বলে, চৈতালির ব্যাপারে সবকিছু আমি জানি আপা। চৈতালির কাছে আপনার অনেক গল্প শুনেছি, আজ সুযোগ পেয়েছি তাই ভাবলাম আপনার সাথে পরিচিত হই। পরিচিত আরো অনেক আগে হতে পারতাম, কিন্তু কারণ নিষেধ উপেক্ষা করা দুঃসাহস দেখাতে ইচ্ছা হয়নি আপা। কার নিষেধ? পরিচিত হতে আবার কে নিষেধ করেছে? রীতা আপা কপাল কুঁচকে কথাটা বলতেই দীপ্র বলে, পরিচিত হতে নিষেধ নেই আপা, কিন্তু সের জন্য তো আপনাদের কলেজের সামনে আমাকে যেতে হবে, অথবা কোনো না কোনোভাবে আপনার সাথে বা অন্য কলেজদের সাথে কথা বলতে হবে। কিন্তু আমার তো চৈতালির কলেজের সামনে যাওয়া নিষেধ। রীতা আপা বিষয়টা জানে, তাই এটা নিয়ে আর ঘাটায় না। এরই মধ্যে দীপ্র করিডোর থেকে শেষ মাথায় এসে একটা রুমে প্রবেশ করতেই রীতা আপা আর চৈতালিও সেখানে যেয়ে চেয়ার টেনে বসে। যদিও চৈতালির এই মুহূর্তে এখানে আর বসার কোনো ইচ্ছে নেই, তবুও আপার জন্য বসতে হয়। দীপ্র নিজেও চেয়ার টেনে বসে একটা ছেলেকে ডেকে তাদের জন্য নাস্তা নিয়ে আসতে বলে। এরপর বেশ কিছু সময় একসাথে কাটিয়ে জরুরি কাজের অজুহাত দেখিয়ে চলে যায় রীতা আপা। চৈতালির সাথে যেতে চাইলেও তাকে না নিয়েই চলে যান তিনি। চৈতালি অবশ্য আজ তেমন কিছু বলে না, কারণ সে আজ এখানে থেকেও নেই। তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে সিনথিয়া। একটা মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলাটা মেনে নিতে খারাপ লাগছে তার। এটা অবশ্য আজ নতুন তা নয়, কিছুদিন আগেও এক ছাত্রীর এমন আচরণে বিরক্ত হয়েছে সে। তবে তার এমন অনুভূতির কারণটা এখনও পর্যন্ত সে বুঝতে অপারগ। এদিকে ভার্সিটিতে আসার পর থেকেই চৈতালিকে এভাবে নীরব দেখে দীপ্র বলে, আপনার আজ কি হয়েছে যাবা? কেউ কি কিছু বলেছে? হঠাৎ এমন প্রশ্ন শুনে চৈতালি বলে, সিনথিয়া নামটা বেশ সুন্দর, মেয়েটা কে? এত কথার মাঝেই চৈতালির কাছ থেকে এমন প্রশ্ন শুনে দীপ্র বলে, সিনথিয়া? হ্যাঁ, একটু আগে যার সাথে অনেক হেসে হেসে কথা বলছিলে সেই মেয়েটা কে উনি? দীপ্র মুচকি হেসে বলে, আমার মতো একজন লেকচারার, একটা প্রেজেন্টেশন নিয়ে সংলাপ করছিলাম। সামনে একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা দুজন একসাথে। দীপ্রকে আর বলতে না দিয়ে চৈতালি বলে, প্রেজেন্টেশন নিয়ে বুঝি এত হাসাহাসি মানে হেসে হেসে কথা বলতে হয়? রাগ করে কথা বলারও তো কিছু নেই, তাই না? চৈতালি কিছুটা বিরক্ত হয়ে বলে, তাই বলে এত হাসি? এতদিনে আমি তো কখনো তোমাকে হাসতে দেখিনি, তাছাড়া কাজের সময় এত। আপনাদের কখন আবার হাসি দেখতে চান না যাবা, তাই দেখেননি। আর হাসি বেশিক্ষণ ধরে রাখতে পারলাম কোথায়? আপনাকে দেখে তো আমার সব হাসি মিলিয়ে বিস্ময় রূপ নিল। ও, তাহলে বোধ হয় না আসাটাই উচিত ছিল, তাই না?
তীব্র বলে। কেন? শুধু শুধু তুমি ঝামেলায় পড়লে, সিনথিয়া চলে গেল, তোমাদের আলাপে ব্যাঘাত ঘটলো। আমি কিন্তু সেটা বলতে চাইনি জবা। চৈতালির আর ভালো লাগে না, তাই উঠে দাঁড়িয়ে বলে। আমি আসি, তুমি বরং কাজ শেষ করো। অযথা তোমার কাজের ক্ষতি হোক সেটা আমি চাই না। তীব্র বিস্ময় নিয়ে বলে। কি বলছেন এসব? আপনার জন্য আমার কাজে ক্ষতি হবে কেন? বরং আপনি এসেছেন, বিষয়টা আমার জন্য অনেক আনন্দের। যাক, 2 মিনিট বসুন, কাজটা শেষ করে আমরা একসাথে ফিরবো। তাছাড়া আকাশটা অন্ধকার হয়ে আসছে, এর মাঝে আপনার একা একা যাওয়ার দরকার নেই। চৈতালি আর কথা বাড়ায় না, ভালো লাগে না। কোনো কারণ ছাড়াই মনটা এত খারাপ হয়ে যায় যে একসাথে আসা মানে যে দীপ্রর সাথে বাইকে বসে আসতে হবে সেটাও সে ভুলে যায়। মাথার মধ্যে ঘুরপাক খায় শুধু সিনথিয়া নামের মেয়েটা। দুপুরের আকাশটা যেন বৃষ্টির নরম পর্দা টেনে রেখেছে, ঘন মেঘে ঢাকা চারিদিক, সাথে বৃষ্টির টুপটাপ শব্দে চারপাশে এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে। রাস্তা ভিজে চকচক করছে, রিকশার ঘন্টার শব্দ মনে হয়েছে কোনো সুমধুর ছন্দ। এরই মাঝে দীপ্তির বাইক চলছে ধীর গতিতে, কারণ চৈতালির এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে দীপ্রর কাঁধ, আর অন্য হাত তার পিঠে। তখন দুজন বের হয়ে দেখে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বাইকে যাবে তাই চৈতালির কেনা বইগুলো দীপ্র তখনই রুমে রেখে যায়, কিন্তু বিপত্তি ঘটে বাইকে ওঠার সময়। অভ্যেস না থাকায় বাইকে স্টার্ট দিলে চৈতালি পড়ে যেতে নাই, আর তখনই দীপ্রর অনুরোধে তার কাঁধে হাত রাখে চৈতালি। কিন্তু কিছু সময় পরে তখন দুজনের মাঝেই দূরত্ব কমে আসে। তখনই দুজন অনুভব করে ভিন্ন এক অনুভূতি, সম্পূর্ণ নতুন হালকা অস্বস্তি, সাথে অদৃশ্য এক ভালো লাগা। সব মিলিয়ে কেমন যেন অদ্ভুত এক টান। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনের গায়ের উপর মিশে এরকম উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে যেন চারপাশে ঠান্ডা আর ভেজা হাওয়াও হার মেনেছে তাদের দুজনের নিঃশ্বাসের কাছে। বাতাসের ঝটকায় চৈতালির শাড়ির আঁচল বারবার দীপ্রের বাহু ছুঁয়ে যাচ্ছে, আর সে আরও নিঃশব্দে হাতের চাপটা বাড়িয়ে দিচ্ছে। এভাবেই ভয়টা ধীরে ধীরে গলে গিয়ে এক মিষ্টি অনুভূতি তৈরি করেছে দুজনের মাঝে। এদিকে দীপ্র আজ পুরো এলোমেলো। চৈতালির আচরণ থেকে শুরু করে সব কিছুই আজ তার কাছে বড্ড অচেনা লাগছে, বড্ড অচেনা। ফারুক সাহেব রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভির চ্যানেল চেঞ্জ করছে। ঠিক সেই সময় চৈতালির ফোন এলে রিসিভ করতেই ওপাশ থেকে শুনতে পাই কিছু কড়া কথা। ফারুক সাহেব তখন মিনমিনে গলায় বলে, আরে মা, আমি তো একটা মিষ্টিই দেখিয়েছি, তাতে এত রাগ করছিস কেন? এসব তোর মায়ের কাজ, তাই না? আমি জানি তো, তোর সাথে মিলে ইচ্ছে করে সে আমাকে সাহায্য করতে চাইছে, যত সব। চৈতালি মায়ের বিষয়টা এড়িয়ে কপট রাগ দেখিয়ে বলে, তুমি মিষ্টি কেন খেয়েছো আগে সেটা বলো বাবা। আগে তো তুমি এমন ছিলে না। জানো না যে এই মুহূর্তে তোমার সুগার অনেক বেশি, এই মুহূর্তে কোনোভাবে মিষ্টি খাওয়া যাবে না। সেখানে তুমি কিভাবে পুরো একটা মিষ্টি খাও? ফারুক সাহেব মন খারাপ করে বলেন, ঠিক আছে, আর খাবো না। তবুও রাগ করিস না মা, সত্যি বলছি, আর খাবো না। চৈতালি স্বাভাবিক কণ্ঠে বলে, বুঝলাম, আর খেতে হবে না। রাতে কি খেয়েছো? ফারুক সাহেব এবার কি বলবে ভাবতেই চৈতালি আবারও বলে, রাতে কি খেয়েছো বাবা? আজও কি ভাত খেয়েছো? মানে রুটি খেতে চেয়েছিলাম বুঝলি, কিন্তু টেবিলে ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই অল্প করে ভাত খেয়েছি। বিশ্বাস কর, একদম অল্প। মা কোথায়? চৈতালি রেগে মায়ের কথা জিজ্ঞেস করতেই ফারুক সাহেব চট করে ফোনটা চয়নিকার হাতে দিয়ে দেয়। চয়নিকা ধরে হ্যালো বলতেই চৈতালি বলে, কি ব্যাপার মা, তোমরা কি শুরু করলে? এত ডায়াবেটিস নিয়ে বাবা মিষ্টি ভাত সব খাচ্ছে, অথচ তুমি কিছুই বলছো না। চয়নিকা তপ্ত শ্বাস ফেলে বলেন, আমি কিছু বললেই কি তোমার বাবা আমার কথা শুনবে? আজ অবধি কখনো শুনেছে? চৈতালি গম্ভীর কণ্ঠে বলে, এভাবে বললে হবে না মা। হসপিটাল থেকে এসেছে, খুব বেশি দিন কিন্তু হয়নি। সব স্ট্রিক্টলি মেনে না চললে আবার হসপিটালে ভর্তি হতে হবে। তাই বাবাকে সাবধান হতে বলো। সম্ভব হলে রাতে বাবার পছন্দের আইটেম রান্না বন্ধ করে দাও। চয়নিকা হেসে বলে, ঠিক আছে, তুই বল তোর কি অবস্থা? রাতে খাওয়া দাওয়া শেষ? না মা, এখনো খাইনি। দীপ্র এখনো ফেরেনি, ফিরলে খাবো। রাত প্রায় 10টা, এখনো ফেরেনি?
কোনো কাজে ব্যস্ত হয়তো। ঠিক আছে, ডিপ্রো ফিল্ডে খেয়ে শুয়ে পড়, সকালে তো আবার কলেজ আছে। আর হ্যাঁ, পারলে কাল একবার আসিস। চৈতালি হেসে বলে। চেষ্টা করবো মা। বলেই ফোনটা রেখে দিয়ে ফারুক সাহেবের সামনে বসে। ব্যাস, এরপর চৈতালিকে এসব জানানোর জন্য শুরু হয় দুজনের মাঝে মিষ্টি লড়াই। সেদিনের পর চয়নিকা অনেকটাই আবার আগের মতো হয়ে গেছে। প্রথম 2-4 দিন অবশ্য মা মেয়ের মাঝে বেশ জড়তা কাজ করছিল, তবে এখন সব ঠিক হয়ে গেছে। এদিকে দূরে দাঁড়িয়ে সব কিছু স্বাভাবিক হতে দেখে শুকরিয়া আদায় করে ফাল্গুনী। মনে মনে শুধু বলে, আল্লাহ সব কিছু তো ঠিক করে দিল, এবার আমার আপু আর দীপ্র ভাইয়ার সম্পর্কটাও ঠিক করে দাও প্লিজ। অনেকদিন পর আবারও পার্কে বসে আছে 4 বন্ধু। সবাই মিলে আজ দীপ্রর পিছনে লেগেছে। ভার্সিটির ঘটনা শোনার পর থেকেই সবাই মিলে তাকে খ্যাপানো শুরু করেছে। আড্ডার এক পর্যায়ে জাহিদ বলে, যাক বাবা, অবশেষে কাঠখোলা আপাতত প্রেমে পড়ল। অবশ্যই তুই মানুষটা এমন যে তোর প্রেমে না পড়লে উপায় নেই। জাহিদের কথা শুনে শাহিন বলে, সেটাই অবশেষে তোর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তোর আর আপার রোম্যান্স, উফ, ভাবতেই তো আমার। শাহিন আর বলতে পারে না, তার আগেই পিঠে এক ঘুষি পড়লে সেখানে হাত দিয়ে কপাল কুঁচকে বলে। কোন শালা এই কাজ করলো রে? দীপ্র চোখ গরম করে বলে, এত বাজে বকছিস কেন? কি সমস্যা? বাজে বকলাম? আপা তোর প্রেমে মজেছে, এটা কি মিথ্যে? তুই তো বললি। দিহান এবার শাহিনের সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, তুই তো বললি, আর যা বললি তাতে তো আমাদের এমনটাই মনে হচ্ছে। তাই বলে সামনে ভার্সিটিতে যাওয়া আরও মেয়েকে নিয়ে দুটো রাগ দেখানোতেই আমাদের রোমান্স পর্যন্ত চলে যাবে? জাহিদ এবার খানিকটা ভাব দেখিয়ে বলে, শোন দোস্ত, তুই রাগ করিস না। তুই রাগ করিস আর যাই করিস, আমাদের যা মনে হয়েছে আমরা তাই বলেছি। প্রেমের পূর্ব লক্ষণ হলো ঈর্ষা। প্রেম ভালোবাসা ঈর্ষা থাকবেই, আপ যা এখন আপার মাঝে দেখা যাচ্ছে। দিয়ান বলে, শোন, আমি বলি কি, বিষয়টাকে তুই এখানে স্টপ করিস না। প্রেজেন্টেশনের জন্য তো ওই সিনথিয়া মিসের সাথে তোর কথা বলতেই হবে। এই সুযোগটাকে কাজে লাগা। আপার সামনে একটু বেশি করে কথা বল, হাসি মুখে 2-1টা অপ্রয়োজনীয় কথা বল। দেখ আপা কি রিয়াকশন দেয়। চেষ্টা করতে তো দোষ নেই, তাই না? অনেক সময় সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয় দোষ। দীপ্র ধীর কণ্ঠে বলে, কিন্তু কাজটা কি ঠিক হবে? পরে যদি শোনে আমি ইচ্ছে করে করেছি, তখন যদি মাইন্ড করে? যাব অনেক সেন্সিটিভ মনের, মিথ্যা পছন্দ করে না। শাহিন এবার বন্ধুর কাঁধে হাত রেখে বলে, এতে মিথ্যের কি আছে? প্রয়োজনে কথা বলবি, তাও অল্প কয়েকদিন। তবে সব কথা বলবি আপার সামনে, এইটুকুই তো। কিন্তু দীপ্রকে আর সুযোগ না দিয়ে 3 বন্ধু এবার একসাথে গেয়ে ওঠে। যার পেয়ার जब प्यार किया तो डरना क्या। এদিকে বন্ধুদের গান শুনে তাদের সাথে দীপ্র নিজেও হাসতে থাকে প্রাণবন্ত হাসি, আর মনে মনে ভাবতে থাকে, এবার কি তবে সত্যি জবা আমার হবে? সত্যি কি জবার হৃদয়ে আমি অল্প হলেও জায়গা করতে পেরেছি? রাত প্রায় 11টা। কলিং বেলের শব্দ শুনতেই চৈতালি গিয়ে দরজা খুলে দেয়। দীপ্র ঘরের দিকে পা বাড়ালে চৈতালি বলে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? দিহান, জাহিদ, ওদের সাথে পার্কে ছিলাম, একটু কাজ ছিল। সময়টা ভালো না, তাই এত রাতে বাইরে থাকা ঠিক না। বেশি প্রয়োজন হলে বাসায় বসেই তো আলাপ করতে পারো। চৈতালির এমন খবরদারি দেখে দীপ্র অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে বলে, বাসায় সবাই চিন্তা করছিল তাই বললাম। দীপ্র বলে, আপনার চিন্তা হয়নি? চৈতালি দীপ্রর কথার উত্তর না দিয়ে বলে, ফ্রেশ হয়ে খেতে আসো, অনেক রাত হয়েছে। তাছাড়া আমারও খুব ক্ষুধা পেয়েছে। এত রাত অবধি আপনি না খেয়ে আছেন আমার জন্য? চৈতালি দীপ্রর দিকে তাকিয়ে বলে, কলেজের কাজে ব্যস্ত ছিলাম, তুমিও ফেরোনি, তাই ভাবলাম কাজ শেষ করি, ততক্ষণে তুমিও চলে আসবে, তারপর একসাথে খাবো, ব্যাস এই কারণেই। দীপ্র কিছু বলে না, আজ আর মন খারাপও করে না। মুচকি হেসে চলে যায় ফ্রেশ হতে।
এদিকে চৈতালি খাবার গরম করে রুমে যেতেই দেখে দীপ্রর ফোনে রিং হয়েছে। তাকিয়ে দেখে সিনথিয়ার ফোন। এত রাতে সিনথিয়ার ফোন দিয়েছে ভাবতেই চৈতালির মেজাজটা খারাপ হয়ে যায়। তাই রেগে লাইন কাটতে নিলেই দীপ্র বলে, আরে জবা, কেটে দিলেন কেন? কে ফোন করেছিল? সিনথিয়া। ওহো, জরুরি আলাপ ছিল, আমার তো খেয়ালই ছিল না। কথাটা বলেই মোবাইল নিয়ে ফোন করতে নিলেই চৈতালি বলে, এত রাতে কোনো ভদ্র মেয়ে কোনো বিবাহিত পুরুষের কাছে ফোন দেয় নাকি? যা কাজ সব দিনে শেষ করলেই তো হয়। জি হয়, তবে এখন জরুরি কথা আছে। খুব জরুরি না হলে তিনি ফোন দিতেন না। তাছাড়া সে তো জানে না যে আমি বিবাহিত। দীপ্র কথাগুলো বলেই নিজ থেকে সিনথিয়াকে ফোন দেয়। এদিকে চৈতালি রাগে চুপচাপ রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে বসে থাকে। মনে মনে ভাবতে থাকে এসবের মানে কি? দীপ্র যে বিবাহিত সেটা কাউকে বলছে না কেন? কেনই বা সেদিন মেয়েটার সাথে তার পরিচয় না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেল? দীপ্র কি তাহলে? না, আর ভাবতে পারছে না। এসব ভাবতেই চৈতালি খেয়াল করে চোখের পানিতে তার গাল দুটো ভিজে যাচ্ছে, অথচ এমনটা তো হবার কথা নয়। কিছুক্ষণ পরেই দীপ্র এলে সে নিজেকে সামলে চুপচাপ খাওয়া শেষ করে। দীপ্র খেয়াল করে চৈতালির মুখটা আজ আঁধারে ঢাকা। খানিকটা আন্দাজ করে বিষয়টা, তবুও ইচ্ছে করেই এই বিষয়টা এড়িয়ে যায়। প্রিয় মানুষকে বোঝার জন্য বন্ধুদের কথা মতোই আগাবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে চৈতালির ভিতরে অভিমানের পাল্লাটা আরেকটু বেড়ে যায়। সেদিনের পর থেকে মেয়েটাকে নিয়ে ঘুরপাক খাওয়া তার ভাবনাগুলো আরেকটু স্থায়ীভাবে জায়গা করে নেয় অবচেতন মনে। হঠাৎ করেই পরিচিত নতুন এক অনুভূতির সাথে। একান্ত নিজের কিছু ভীষণ প্রিয় কাউকে অল্প অল্প করে হারালে যেমনটা অনুভব হয়, ঠিক তেমন অনুভূতি। দুপুর 2:30। আজ বাহিরে কেমন একটা ভ্যাপসা গরম, রৌদ্রের তাপও অনেক বেশি। এর মাঝে কলেজ আর বাসার মাঝামাঝি জায়গায় একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে চৈতালি আর তারেক স্যার। বেশ কদিন ধরেই তিনি বারবার চৈতালির সাথে দেখা করতে চাচ্ছিলেন, কিন্তু চৈতালি যখন কোনোভাবেই রাজি হচ্ছিল না, তখন কাল ফোন করে তিনি কিছু ভয়ঙ্কর কথা বলেন, যা শুনে আজ চৈতালি দেখা করতে বাধ্য হয়। অবশ্য এখানে আসার আগে সেই বিষয়গুলো রীতা আপাকে জানিয়ে আছে। সব শুনে তিনিও সাথে আসতে চেয়েছিলেন, কিন্তু অনেক কিছু ভেবে আর আসেনি সাথে। তারেক স্যারের মুখে কুটিল হাসি দেখে চৈতালি বিরক্ত হয়ে বলে, আপনি এমন কোনো কাজ করতে পারেন না স্যার। বাচ্চা মেয়েদের জীবন, তাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে নোংরা খেলায় মেতে ওঠার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এসব করে আপনি বিন্দুমাত্র লাভবান তো হবেনই না, বরং আপনার আরও ক্ষতি হবে। তাই এখনো সময় আছে, নিজেকে শুধরান। হা হা হা, কি ক্ষতি হবে আমার? আর কি ক্ষতি করার বাকি রেখেছেন মিস, ও সরি মিসেস চৈতালি? আপনার জন্য অলরেডি আমি আমার মান সম্মান সব খুঁয়েছি। কলেজ থেকে আমাকে বরখাস্ত করা হয়েছে, আমার চাকরি, আমার কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আর কি বাকি আছে? এই সবই আপনার কৃতকর্মের ফল। আপনাকে বারবার সতর্ক করার পরেও আপনি কথা শুনেননি, উল্টো আরও অশোভন আচরণ করেছেন। মেয়েদের সব সময় ভয়ভীতির মাঝে রেখেছেন আপনি, তাই তাদের জন্য এই পদক্ষেপ নেওয়াটা জরুরি ছিল। তারেক স্যার কোনো উত্তর না দিয়ে মোবাইলটা চৈতালির সামনে ধরে। এক ছাত্রীর সঙ্গে তারেক স্যারের আপত্তিকর ভিডিও, যা দেখতেই চৈতালির চোখ বন্ধ করে বলে, এটা বন্ধ করুন প্লিজ, এখনই বন্ধ করুন, আর সব ভিডিও ডিলিট করুন। তারেক স্যার হেসে বলে, এত সহজে? আমি তো খারাপ হয়ে বিতাড়িত হয়েছি। এবার আপনার এই আদরের ছাত্রদেরও কলেজ থেকে বের করার ব্যবস্থা করব আমি। প্রতিটা ভিডিও ভাইরাল করে দেব। লজ্জায় একটাও সমাজে মুখ দেখাতে পারবেন না। আমার সাথে লাগতে এসেছেন সবাই, এবার প্রতিবাদী হবার ঠেলা সামলাক। শুধু তারা কেন, তাদের ম্যাডাম চৈতালিও পার পাবে না কারো সাথে চোখ মেলাতে। শুনলাম বয়সে ছোট এক ছোকরাকে বিয়ে করেছেন। সত্যি চৈতালি, আপনিও কম যায় না। আগেও তো নাকি কী সব কুকর্ম আছে আপনার, তা এত সব করে আবার এত সাধু সাজছেন কীভাবে? লজ্জা করে না? এই একটা জায়গায় চৈতালি বারবার দুর্বল হয়ে যায়। তবে এবার দুর্বল হলে চলবে না। মেয়েগুলোর সম্মান বাঁচাতে হবে, কলেজের সম্মান বাঁচাতে হবে। তাই ফণিতা না করে কাপা কণ্ঠে বলে,
এই মুহূর্তে বাজে কথা বলা বা শোনার সময় নেই আমার। তাই আপনার আসল উদ্দেশ্যটা কি বলে ফেলুন তো। কি করলে আপনি ভিডিওগুলো ডিলিট করবেন বলুন? না হলে আমি কিন্তু আপনার নামে মামলা করব। তখন বাকিটা সময় জেলের ভাত খেয়ে কাটাতে হবে। আর আমি বুঝি আপনাকে মাফ করে দেব? আপনার অতীত বর্তমান সবকিছুকে সামনে এনে আপনার জীবন ছারখার করে দেব আমি। সে আপনার ইচ্ছা, যা মন চায় করবেন। আপনার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তো আশা করাটাও বোকামো, তাই না? তারেক স্যার কুটিল হেসে বলেন, সত্যি বলছি চৈতালি, আপনার এই তেজ আমার ভীষণ ভালো লাগে। তাই তো খুব ইচ্ছে ছিল একবার হলেও আপনাকে নিজের করে পেতে। আফসোস আমার এই ইচ্ছেটা পূরণ হলো না। আচ্ছা, কেমন হবে যদি আমি এখানেই আপনার সাথে আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দিই? একজন শিক্ষক শিক্ষিকার চরিত্র নিয়ে সবাইকে একটু। তারেক স্যার আর কিছু বলতে পারে না, তার আগেই তার গালে এক চর বসিয়ে দেয় দীপ্র। হঠাৎ এভাবে দীপ্রর উপস্থিতিতে ভড়কে যায় তারেক স্যার। চৈতালি নিজেও তাকে দেখে অবাক হয়ে যায়। যে না কিছু বলতে যাবে অমনি তীব্র চোখ গরম করে তাকায়, যা দেখে চৈতালি কিছু বলতে পারে না। তারেক স্যার রেগে বলে, আপনাকে বলেছিলাম একা আসতে কাট আপনাকে বলেছিলাম একা আসতে। আপনি কথা রাখেননি চৈতালি। এবার আপনাকে এর জন্য চরম মূল্য দিতে হবে। চরম। তারেক স্যারের কথায় রেগে দীপ্র এবার তার কলার ধরে আবারও মারতে উদ্যত হতেই দিহান, জাহিদ, শাহিন এসে হাজির হয়। সাথে হাজির হয় পুলিশের একটা টিম। তারা তারেক স্যারের কাছ থেকে মোবাইল দিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দিহানও দুই বন্ধুকে সাথে নিয়ে পুলিশের সাথে থানায় যায়। অন্যদিকে দীপ্র চুপচাপ চৈতালির হাত ধরে বাইকের কাছে আসতেই সে বলে, আমি আসলে বিষয়টা তোমাকে। দীপ্র হাত দিয়ে ইশারা করে গম্ভীর হয়ে বলে, যা বলার বাসায় গিয়ে বলুন, এখানের একটা কথাও নয়। কিন্তু দীপ্র এবার খানিকটা উচ্চস্বরে বলে, আপনাকে বলেছি না চুপ করতে? যা বলার বাসায় যেয়ে বলতে। চৈতালি দীপ্রর এমন আচরণে আর কিছু বলার সাহস পায় না, চুপচাপ বাইকের পিছনে উঠে বসে। আজ আপনি অন্য রিক্সায় এলেন কেন? দীপ্র বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলতেই চৈতালি বলে, তারেক স্যারের সাথে দেখা করার বিষয়টা কাউকে জানাতে চাইনি, তাই। কাউকে নাকি আমাকে? স্যারের বিষয়টা সেভাবে কেউই জানে না। কলেজের বিষয়, তাই শুধু রীতা আপাকে জানিয়ে এসেছি। সত্যি বলতে এই বিষয়ে আলাদা করে তোমায় নিয়ে ভাবিনি দীপ্র। সেটাই, আমাকে নিয়ে ভাববেন কেন? আমি কে? ঠিক আছে, বলছিলাম আমাকে নিয়ে ভাবেননি, নিজেকে নিয়ে ভাবেন তো। কোন এত বুদ্ধিমতী আপনি এমন বোকার মতো কাজ কিভাবে করতে পারেন চৈতালি? দীপ্র কথাগুলো বেশ চিৎকার করে বলে। চৈতালি এতে ঘাবড়ে যায়, কিছুটা বিরক্ত হয়, কারণ দীপ্রর বাবা মা শুনতে পেলে খারাপ ভাববে। তাছাড়া চৈতালি চায় না কলেজের সমস্যাগুলোর প্রভাব বাসায় কারো উপর পড়ুক। তাই দীপ্রর সামনে গিয়ে বলে, আসতে বলো দীপ্র, তোমার বাবা মা শুনে কি ভাববে? যা খুশি তাই ভাবা উচিত। সবাই বলো না যে আমি বাড়াবাড়ি করি, সবাই জানো আমি কেন বাড়াবাড়ি করি। ইনফ্যাক্ট আপনারও অন্তত এখন বোঝা উচিত যে কেন আমি এত বাড়াবাড়ি করি। মনে আছে আমার সাথে যাওয়া আসা করার জন্য ফোর্স করেছিলাম? কারণ আমি জানতাম তার ব্যাপারে, ওই লোকটির ব্যাপারে সব খবরই আমার কাছে আছে। সে খুব বাজে কিছু করার পরিকল্পনা করছিল, তবে সেটা যে এত তাড়াতাড়ি তা বুঝতে পারেনি। একবার ভাবুন তো, আজ যদি সময় মতো আমি না পৌঁছাতাম আর আপনার সাথে কোনো বাজে আচরণ করতো, তখন কি হতো? দীপ্রর কথা শুনে চৈতালি প্রথমে খুব অবাক হলেও পর মুহূর্তে ভাবে এটাই তো স্বাভাবিক, কারণ দীপ্র তো সব সময়ই তার পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। বিষয়টা তো সে জানেই, তাই এটা নিয়ে কথা বাড়ায় না। কিন্তু তাই বলে তার এই বেশি বোঝাটাও চৈতালি মেনে নিতে পারে না। চৈতালি বলে, তুমি কি আমার কথা শুনবে? দয়া করে মাথা ঠান্ডা করে বসো, আমার কথাগুলো শোনো, তারপর যা বলার বলো। দীপ্র তাকাতেই চৈতালি বলে, প্রথম কথা, আমি বাচ্চা মানুষ নই দীপ্র। লোকটাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। সে যে মানসিকতার, তাতে সে আমার ক্ষতি করতে চাইবে, এটা আমি আগে থেকেই জানতাম। শুধু আমার না, যেই ছাত্রীরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তাদেরও ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। সময়ে অসময়ে নানা নাম্বার থেকে বিরক্ত করা শুরু করেছিল। শেষমেশ সেদিন কিছু ভিডিওর কথা বলল, দেখা করতে চাইলো, দেখা না করলে ভিডিওগুলো ভাইরাল করার হুমকি দিল।
কাউকে জানাতে নিষেধ করলো, সেই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, আর সেটা হলো যেভাবেই হোক মেয়েগুলোর ভিডিও তার কাছ থেকে আদায় করতে হবে। কিছুক্ষণ নীরব থেকে চৈতালি আবার বলে, তোমাকে আমি এসবের কিছু জানাইনি, এর পেছনে আমি কি কারণ দেখাবো জানি না, হয়তো জানানোর প্রয়োজন মনে করিনি। তোমার রিয়াকশন কি হবে সেটা ভেবে ভয়ে বলিনি, অথবা বলতে পারো জানানোর মতো স্থির নমনীয় কোনো সম্পর্ক এখন আমাদের মাঝে তৈরি হয়নি। আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, তুমি বুঝে নাও। তবে হ্যাঁ, আমি মানছি জানানো উচিত ছিল। এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে এত হাইপার হয়ে বাসায় সবাইকে জানিয়ে সিন ক্রিয়েট করার তো কোনো প্রয়োজন নেই, তাই না? দীপ্র কিছু বলতে যাবে অমনি তার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে সিনথিয়া ফোন করেছে। মেজাজ খারাপ থাকায় কেটে দিতে চাইলেও ইচ্ছে করে কাটে না। রিসিভ করে হ্যালো বলে বারান্দায় চলে যায়। এদিকে চৈতালি বোকার মতো তাকিয়ে থাকে। এতটা সময়ে দীপ্রর এত সিরিয়াসনেস, চৈতালির প্রতি এত দায়িত্ব, কেয়ার, সব কিছুই এই মুহূর্তে তার কাছে তুচ্ছ মনে হয়। নিজেকেও হালকা মনে হয়। জরুরি বিষয় নিয়ে আলাপের সময় সিনথিয়ার ফোন পেয়ে তাকে অবজ্ঞা করে চলে যাওয়াটা ঠিক মেনে নিতে পারে না চৈতালি। তবে সেটা দীপ্রকে বুঝতে দেওয়া যাবে না, তাই ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। আজ আর দীপ্র দেরি করেনি। দুপুরে খেয়ে কাজের কথা বলে বাইরে গেলেও তাড়াতাড়ি আবার চলে এসেছে। এদিকে চৈতালি তারেক স্যারের ঘটনা নিয়ে ভাবার কথা ভাবলেও তার ভাবনা জুড়ে আছে দীপ্র আর সিনথিয়া। দুপুরে খেয়ে সিনথিয়ার সাথে দেখা করতেই গিয়েছিল দীপ্র। তার হোয়াটসঅ্যাপে এমন মেসেজই দেখেছিল চৈতালি, আর তাই সেই দুপুর থেকে কেমন যেন এক গুমোট বাজে অনুভূতি ঘিরে ধরেছে তাকে। কিছুই ভালো লাগছে না। দীপ্র তাড়াতাড়ি ফিরে আসায় আজ সবাই একসাথেই খেতে বসেছে। এমন সময় চৈতালিকে উদ্দেশ্য করে দীপা বলে, তোমার কলেজ কি কোনো সমস্যা হয়েছে নাকি? চৈতালি অবাক হয়, কারণ কলেজের কোনো বিষয় তো সে বাসায় কারোর সাথে শেয়ার করেনি। তাহলে জানলো কিভাবে? আর চোখে দীপ্রর দিকে তাকাই, কিন্তু দীপ্র এদিকে কোনো পাত্তা না দিয়ে খাওয়ায় ব্যস্ত থাকে। চৈতালি ঘটনা এড়াতে বলে, তেমন কিছু না আন্টি, একজন টিচারকে নিয়ে একটু সমস্যা। একটু কোথায়, দিটি তো ভিডিও দেখালো টিচারকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কি যে একটা অবস্থা, কোন সমাজ আছি আমরা? স্কুল কলেজে যদি মেয়েরা নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে? আরশাদ সাহেব বলে, এখন মেয়েরা কোথাও নিরাপদ নয়। দেশের অবস্থা খুবই একটা ভালো দিকে যাচ্ছে না, তাই সবাই একটু নিরাপদে চলাচল করো। চৈতালি, কলেজ থেকে সাবধানে এসো মা। আর হ্যাঁ দীপ্র, তুমিও সন্ধ্যার পরে বাইরে থাকাটা এড়িয়ে চলার চেষ্টা করিস। চৈতালি খেতে খেতে বলে, জি আঙ্কেল। দীপা এবার কিছুটা বিরক্ত হয়ে বলে, তোমার এই আন্টি আর আঙ্কেল ডাকা কবে বন্ধ হবে চৈতালি? বিয়ের এতদিন পরও এভাবে সম্বোধন করছো কেন? আমরা কি মা বাবা ডাকার যোগ্য না? হঠাৎ শাশুড়ির মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় চৈতালি। শুধু চৈতালি না, সবাই একসাথে তাকায় দীপার দিকে। দীপা বিরক্ত হয়ে বলে, এভাবে তাকিয়েছো কেন সবাই? কিছু কি ভুল বলেছি আমি? দীপ্র কিছু বলতে যাবে অমনি দীপা বলে, বউর হয়ে কোনো কথা বলতে আসবি না। যাকে বলেছি আমি তার কাছ থেকে উত্তরটা শুনতে যাচ্ছি। আমিও তো চৈতালির মা বাবা কিভাবে সম্বোধন করি মা। তাতে আমার কি? তোর বিষয় তো শ্বশুর শাশুড়ি বুঝবে। আমি আমারটা বললাম। ছেলের বউ সারাক্ষণ আন্টি আঙ্কেল এসব সম্বোধন করেই ডাকছে। শুনতেই তো মেজাজটা গরম হয়ে যায়। একটা ছেলে আমার, তার বউ সারাক্ষণ মামা করে অস্থির করে ফেলবে, তা না করে আন্টি আন্টি বলে ডাকবে। এসব কি? আরশাদ সাহেব বিষয়টাকে স্বাভাবিক করতে বলেন, হ্যাঁ থামো তো এবার, ওদেরকেও সময় দাও, সময় সব ঠিক করে দেবে। দীপা অভিমান করে বলে, আর কত সময় দেবে বলো তো? তাছাড়া চৈতালি তো বাচ্চা মেয়ে নয়, যথেষ্ট ম্যাচিউরড একটা মেয়ে। তার কাছ থেকে তো একটু আশা আমি করতেই পারি, তাই না? দীপ্র এবার চৈতালির দিকে তাকিয়ে কিছু বলবে, তখনই চৈতালি বলে, সরি মা, ভুল হয়ে গেছে, আর কখনো আন্টি আঙ্কেল ডাকবো না। আসলে সব কিছু এত দ্রুত হয়েছে যে এটা নিয়ে আর ভাবা হয়নি, তাছাড়া কিছুটা সংকোচও হচ্ছিল। হঠাৎ এভাবে মা সম্বোধন করায় দীপা সহ সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই বেশ অবাক হয়। তবে চৈতালির শেষ কথাটা শুনে দীপা বলে, সংকোচ? কিসের সংকোচ? মা সম্বোধন আপনি কিভাবে নেবেন সেটা নিয়ে। ও মা, এটা নিয়ে আবার সংকোচ রেখেছে? মাঝে প্রথম দিকে পরিস্থিতি ভালো ছিল না, সব কিছু ঘোলমেলে ছিল, কিন্তু এখন তো তোমার পরিবারের সবাই বিয়েটা মেনে নিয়েছে। আমি যেটুকু বুঝি তুমিও মেনে নিয়েছো।
হ্যাঁ মানছি আমার ছেলেটা জোর করে তোমার মতের বাইরে গিয়ে তোমাকে বিয়ে করেছিল, কিন্তু কেন করেছিল এটা তো তোমার বুঝতে হবে, তাই না? তোমাকে ভালোবেসে বলি তো তার এত যুদ্ধ। তাই এখন এসব সংকোচ জেরে আর 10জন বউয়ের মতো স্বাভাবিক সংসার করা শুরু করো। দীপার কথা শুনে আসাদ সাহেবও বলেন, দীপা ঠিকই বলেছ। তোমরাও ধীরে ধীরে নিজের মাঝের ঝামেলাগুলো মিটিয়ে ফেলো। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা কোনোটাই আমাদের হাতে নেই। আল্লাহ তোমার সাথে দীপ্রের বিয়ে নির্ধারণ করে রেখেছে, এখানে কারো কিছু করার নেই। তাই সম্পর্কটা মেনে নিয়ে সুখী হও, এটাই দোয়া করি। আসাদ সাহেবের কথা শুনে কেউ কিছু বলে না। দিথি ঠোঁট চেপে হাসে, মনে মনে খুশি হয় সব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভেবে। দীপা আর আসাদ সাহেব খাওয়া শেষ করে উঠে যায়। চৈতালি দীপ্রর দিকে তাকাতেই সেও খাওয়া শেষ করে উঠে হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। এদিকে চৈতালি ভাবে কিভাবে সব ঠিক হবে। দীপ্রর আজকাল বাইরের মানুষদের নিয়ে এতই ব্যস্ততা যে কোনো কথা শোনার সময়টাই তার হচ্ছে না। সবার খাওয়া শেষ হলে চৈতালি সব গুছিয়ে রুমে চলে যায়। মনে মনে ভাবে দুপুরের বিষয়টা নিয়ে দীপ্রর সাথে আলাপ করবে। তখন তো কথার মাঝে কাজে ব্যস্ত হয়ে পড়েছিল দীপ্র, কিন্তু না, সেটা আর হয় না। রুমে গিয়ে দেখে দীপ্র সেখানে নেই। বারান্দায় বসে সিনথিয়ার সাথে ফোনে আলাপ করছে। কাজের কোনো বিষয় নিয়ে এখনও ঠান্ডা মাথায়, আবার কখনো হাসতে হাসতে কথা বলছে। যা দেখে চৈতালির মনে ভীষণ অভিমান জন্মে। কেমন যেন অস্থির লাগে তার। ইচ্ছে হয় দীপ্রর মোবাইল নিয়ে ছুঁড়ে ফেলতে। কেমন যেন বাজে এক অনুভূতি, যে অনুভূতি আগে কখনো সে অনুভব করেনি। চৈতালির আজ মন ভালো নেই। সকালে কলেজে আসার পরে সবাই তারেক স্যারকে নিয়ে কথা বললেও সেদিকে আর তার তেমন কোনো মনোযোগ নেই। থাকবে কিভাবে? আজ প্রথম চৈতালির কলেজে আসার সময় দীপ্র তার সাথে তেমন কোনো কথা বলেনি। নিজের মতো করে বাইক নিয়ে চলে যায় ভার্সিটিতে। অথচ আজ দীপ্র বললে চৈতালি ঠিকই তার সাথে আসতো। তবে চৈতালির সেই অমনোযোগিতা বেশি সময় ধরে রাখতে পারেনি সে। তারেক স্যারের কারণে আজ কোনো ক্লাস হয়নি। ছাত্রীদের বিশেষ কারণ দেখিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। কলেজের সাংবাদিক আর পুলিশের একটা টিম আছে জিজ্ঞাসাবাদের জন্য। চৈতালি যেহেতু সরাসরি সবটা জানে, তাই তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হয়। আর মোবাইলে তো অনেক ভিডিও ছিলই। সব মিলিয়ে আজ কলেজে বেশ ঝামেলাপূর্ণ একটা দিন কেটেছে সবার। চৈতালি চরম ক্লান্তি নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 3টা বেজে গেছে। বের হতে হবে, তবে ভালো লাগছে না। এরই মাঝে 2-3 বার রিক্সাওয়ালা ভাই ফোন করে জেনে নেয় যে সে কখন বের হবে। ভেবেছিল আজ দীপ্র তাকে নিতে আসবে, কিন্তু রিক্সাওয়ালা লোকটার ফোন পেয়ে আবার মনটা খারাপ হয়। মলিন চেহারা নিয়ে হেঁটে যেতে থাকে কলেজের করিডোর দিয়ে। এমন সময় রীতা আপা এসে বলে, তুমি কি এক্ষুনি বের হয়েছো? চৈতালি বলে, জি আপা, কিছু বলবেন? তেমন কিছু না। আজ সকাল থেকে তোমাকে বেশ আপসেট দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি কালকের ঘটনা নিয়ে চিন্তিত? না না আপা, তেমন কিছু ভাবছি না, ঠিক আছে আমি। রীতা আপা একটু কাছে এসে চৈতালির হাত ধরে বলে, হুম, আমার মনে হয় না তুমি ঠিক আছো। দীপ্র কিছু বলেছে? তারেক স্যার এর বিষয়টা নিয়ে কাল কি বেশি রিয়াক্ট করেছিল? চৈতালি এবার গম্ভীর হয়ে বলে, রিয়্যাক্ট করবে কখন? তার কি এসবের জন্য সময় আছে? সে ব্যস্ত তার সিনথিয়াকে নিয়ে। সারাদিন তো বিশেষ প্রেজেন্টেশন নিয়েই ব্যস্ত তারা। কখনো ফোনে, কখনো ডিপার্টমেন্টে, আবার কখনো রেস্টুরেন্টে। রীতা আপা চিন্তিত ভঙ্গিতে বলেন, কোথায় সিনথিয়া? সেদিন যাকে দেখলেন না, তিনি। এই প্রথম রীতা আপা চৈতালির মুখভঙ্গিতে পুরোপুরি রাগ হিংসার আওয়াজ দেখতে পেয়ে ভীষণ মজা পান। চৈতালির ভিতরে কিছু একটা যে চলছে সেটা বুঝতে পারেন। তবে বিষয়টাকে এড়িয়ে কিংবা ঠান্ডা না করে আজ তিনি তার স্বভাব বিরুদ্ধে একটা কাজ করে বসেন। চৈতালিকে আরেকটু গরম করে দেন, আরেকটু আগুনে ঘি ঢালার মতো অবস্থা। রীতা আপা খানিকটা আফসোস করে বলেন, ঠিকই তো আছে। এত কিছু করেও যদি মন পাওয়া না যায়, তাহলে অন্যদিকে চোখ যাওয়াটাই কি স্বাভাবিক নয় চৈতালি? চৈতালি কপাল কুঁচকে বলে, মানে? আমার মনে হয় দীপ্র তার ভুল বুঝতে পেরেছে।
সে মানুষটি তাকে বিন্দু পরিমাণ ভালোবাসে না, তাকে ভালোবেসে শুধু শুধু সময় নষ্ট করার চেয়ে তার যোগ্য অন্য কারো সাথে নিজেকে জড়ানো ভালো মনে করেছে। আর কতদিন অপেক্ষা করবে বলো? একটা পুরুষ এভাবে কতদিন কারোর জন্য অপেক্ষা করতে পারে? কম দিন তো হলো না। বিয়ের আগের কথা বাদই দাও, বিয়ে হয়েছে সেও তো অনেক দিন হলো। এভাবে শুকনো মুখ কতদিন পরে থাকা যায় বলো তো? চৈতালি শাড়ির আঁচল ঠিক করতে করতে বলে। শুকনো মুখ মানে? রীতা আপা বিরক্ত হয়ে বলেন। শুকনো মুখ মানে কি সেটা তুমি বুঝো না বোন? আশেপাশে একটু খবর নিয়ে দেখো। বিয়ের পরে দীপ্রর মতো কে তার বউয়ের এসব অনুভূতির মূল্য দেয়? কজন পারে সুন্দর বউ পাশে থাকা পরও অনুমতির অপেক্ষায় দিনের পর দিন অপেক্ষা করতে? বিষয়টাকে এতটাও হালকা করে দেখো না চৈতালি। কোনো কিছুতেই বেশি বাড়াবাড়ি ভালো না। তোমার বিষয়টা এখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। চৈতালি অন্যদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই রীতা আপা আবার বলে। তুমি অনেক ভাগ্যবতী বুঝলে, না হলে আজকাল এমন ভালোবাসা কজন পায় বলো? কিন্তু এটাও ঠিক, এসব কিছুর একটা লিমিট থাকে। একতরফা কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না, এতে একঘেয়েমি চলে আসে। অপেক্ষা কিন্তু সবসময় সুন্দর হয় না। চৈতালি দীর্ঘশ্বাস ফেলে বলে। জানি আপা, কিন্তু আমার যে আরও সময় দরকার। অনেক কিছুই তো মেনে নিয়েছি, এক সময় হয়তো দীপ্রকেও মেনে নেব বলে ভুল হবে। অনেকটাই মেনে নিয়েছি, কিন্তু কিছু বিষয়ের কারণে চাইলেও আমি সহজ হতে পারছি না। রীতা আপা এবার খানিকটা রাগ দেখিয়ে বলেন। কখন আগাবে তুমি? মাঝে কেউ চলে এলে তখন খোঁজ নিয়ে দেখো। দীপকে হয়তো কেউ না কেউ অবচেতনে মনে পছন্দ করে বসে আছে, হয়তো সুযোগের অপেক্ষায় আছে, আর সেই সুযোগকে দিচ্ছ তুমি। তাই আমার মতে ছেলেটাকে আর অপেক্ষা করিও না, অনেক তো হলো। এবার নিজের মনটার কথা শোনো, ইচ্ছেগুলোকে আর দমিয়ে রেখো না। চৈতালি কিছু না বলে অবাক চোখে রীতা আপার দিকে তাকাতেই তিনি হেসে বলেন। এত অবাক চোখে তাকিও না মেয়ে। তুমি যে দীপ্রর জন্য এক অন্যরকম অনুভূতি অনুভব করো, সেটা আর অস্বীকার করো না। সবটা স্বীকার করে তারপর নতুন করে একটা পরিচ্ছন্ন জীবন শুরু করো। চৈতালি এবার চোখ নামিয়ে ধীরে কণ্ঠে বলে। আমি আজ আসি আপা, অনেক দেরি হয়ে গেছে। রীতা আপা হেসে বলে। যাও, তবে যা বললাম তা মাথায় রেখো। দীপ্রকে তোমার অনুভূতির কথা জানাও। চৈতালি আর দাঁড়ায় না, দ্রুত পায়ে হেঁটে এসে রিকশায় ওঠে। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সব কিছু থেকে আড়ালে রাখার চেষ্টা করে, কারণ তার মতে রীতা আপার ধারণা ভুল। দীপ্রর জন্য তার অনুভূতি ঠিক তেমন নয় যেমনটা আপা ভাবছে। পর মুহূর্তে আবার ভাবে, যদি তেমনটা নাই হয় তাহলে কদিন ধরে তার এত অস্থির লাগছে কেনই বা দীপ্র আজ না আসায় তার এত খারাপ লাগছে। সেদিনের পর কেটে গেছে আরও কয়েকটা দিন। রীতা আপার বলা কথা অনেক ভাবলেও এসব বিষয় নিয়ে দীপ্রর সাথে কোনো কথা বলা হয়নি। অবশ্য কথা বলবেই বা কীভাবে? দীপ্র আজকাল ভীষণ ব্যস্ত। ভার্সিটি থেকে ফিরেও প্রেজেন্টেশন নিয়ে সিনথিয়ার সাথে সারাক্ষণ কথা বলে। সারা রাত গভীর হলে কথা বলা বন্ধ হলেও মেসেজ আদান প্রদান চলতে থাকে। এসবের মাঝে সেদিন তারেক স্যারকে নিয়ে করা রাগটাও আর ভাঙানোর সুযোগ হয় না চৈতালির। রীতা আপার কথা অনুযায়ী কিছু যে করবে বা বলবে সেটাও পারছে না। কারণ হিসেবে বলা যায় লজ্জা, দ্বিধা। চৈতালি কারণ জানে না, তবে দীপ্রকে কিছু বলতেও বলতে পারছে না যে দীপ্রর সাথে এবার সে গুছিয়ে সংসার করতে চায়, জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকতে চায়। বলতে পারছে না তাদের মাঝের এই দ্বিতীয় মানুষটাকে তার ভালো লাগছে না। কলেজের ব্যস্ততা আর অজানা এই যন্ত্রণার ভিতরেই কেটে যাচ্ছে তার দিনগুলো। এরই মাঝে আজ কলেজ থেকে ফেরার পথে হঠাৎ করে ফাল্গুনি ফোন করে বলে বাবার শরীরটা ভালো না। ব্যাস, শুনেই আর দেরি না করে সোজা বাবার বাসায় চলে আসে চৈতালি। আসার আগে অবশ্য দীপাকে ফোন করে জানিয়ে আসে। দীপ্রকেও ফোন করেছিল, কিন্তু বারবার কেটে দেওয়ায় একটা মেসেজ পাঠিয়ে দেয়। ফোন রিসিভ না করায় মনটা আবারও বিষাদে ছেয়ে যায়, তবে সেটাকে আবার লুকিয়ে রাখে অবচেতন মনে।
বাসায় এসে দেখে বাবার অসুস্থতার খবরটা আসলে অজুহাত মাত্র। প্রধান উদ্দেশ্য ছিল তাকে বাসায় আনা। যা দেখে ফাল্গুনির উপর কিছুটা বিরক্ত হয় সে, তবে সেই মুহূর্তে কিছু বলতে পারে না। দুপুর হয়ে গেছে, সবাই তার জন্য না খেয়ে বসেছিল, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে। খাওয়ার ফাঁকে চয়নিকা বলে, আর এক পিস মাছ দি। চৈতালি বলে, না মা, প্লিজ আর দিও না, 2 পিস খেলাম, আর কত খাবো? চয়নিকা মায়াভরা কণ্ঠে বলে, তোর বাবা আজ তোকে আসতেই তো বলেছে ইলিশ মাছ খাওয়াবে বলে। তোকে ছাড়া নাকি ইলিশ মাছ তার গলা থেকে নামবে না। চৈতালি খানিকটা অভিমান মিশিয়ে বলে, তাই বলে এভাবে অসুস্থতার কথা বলে আনবে? এমনি ডাকলে কি আমি আসি না? তখন ফাল্গুনির কথা শুনে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি, জানো? এটা ফাগুনির বুদ্ধি, আমরা কেউ এইসব বলতে বলিনি। চয়নিকার কথা শুনে ফারুক সাহেব হেসে বলেন, হ্যাঁ রে মা, আমি তো শুধু তোকে ফোন করে আসতে বলেছিলাম। ফাল্গুনি এবার কপট রাগ দেখিয়ে বলে, বারে তোমাদের জন্য আপুকে মিথ্যে বলে আনলাম, আর এখন আমারই দোষ হয়ে গেল। চৈতালি শান্ত গলায় বলে, তোকে দোষ দিচ্ছি না, বিষয়টা বুঝতে হবে। সেনসিটিভ কোনো বিষয় নিয়ে এভাবে মজা করা উচিত নয়। এতে আমিও তো তাড়াহুড়ো করতে গিয়ে বিপদে পড়তে পারি, তাই না? ফাল্গুনি এবার মুখ গোমড়া করে বলে, সরি আপু, বিষয়টা নিয়ে এভাবে ভেবে দেখিনি, এমনটা আর কখনো হবে না। চয়নিকা এবার প্রসঙ্গ পাল্টে বলে, দীপ্রকে ফোন করে আসতে বলবি, এখানে আসুক, রাতে এখানে খাওয়া দাওয়া কর। ফাল্গুনি উচ্ছ্বাসিত হয়ে বলে, হ্যাঁ মা, ভাইয়াকে ফোন দিয়ে আসতে বলো, অনেক দিন আসে না। আগে চৈতালি ফোন করে আসতে বলুক, তারপর আমি ফোন দিচ্ছি। আপু, ভাইয়াকে বলো না আসতে। চৈতালি ভাত মাখাতে মাখাতে বলে, ফোন করেছিলাম, হয়তো ব্যস্ততায় রিসিভ করেনি, আবার ফোন করে দেখবো, রিসিভ করলে আসতে বলবো। আসতে রাজি হলে আমাকে জানাস কিন্তু। এরপর সবাই নানা বিষয়ে গল্প করতে করতে খাওয়া শেষ করে। হঠাৎ মেঘের গর্জনে ঘুম ভাঙে চৈতালির। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 5:30 বাজে। তখন খাওয়া শেষ করে ক্লান্ত লাগায় চৈতালির রুমে সবাই শুয়ে শুয়ে গল্প করছিল। এরপর কখন যে সে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। কদিন ধরে দীপ্রর জন্য ঠিকমতো ঘুমও হচ্ছে না, তাই হয়তো চোখে আজ এত ঘুম। চৈতালি দ্রুত উঠে মোবাইল চেক করে, কিন্তু না, দীপ্রর কোনো ফোন বা মেসেজ কিছুই আসেনি। অথচ কিছুদিন আগেও কতটা অস্থির থাকতো তার জন্য। চৈতালি চুপচাপ উঠে ফ্রেশ হয়ে বাসায় যাওয়ার জন্য তৈরি হয়। শাড়ি ঠিক করে চুল খোপা বেঁধে নেয়। ঠিক সেই সময়ে ফাল্গুনি এসে বলে, আপু, তোমাকে একটা জিনিস দেখানো ছিল। চৈতালি মোবাইল ব্যাগে ঢুকিয়ে বলে, ঠিক আছে মা, কি দেখাবি? মুখে বল, কি হয়েছে? ফাল্গুনি কিছুটা বিরক্তি নিয়ে বলে, ভাইয়ার হঠাৎ কি হলো বলতে পারো? কেন? ভার্সিটিতে সিনথিয়া নামে নতুন এক মিস এসেছে। বেশ কিছুদিন ধরে ডিপার্টমেন্টের সব জায়গায় তাদের একসাথে দেখা যাচ্ছে। এই নিয়ে এর মধ্যে ডিপার্টমেন্ট জুড়ে গুঞ্জনও উঠেছে। চৈতালি ঠান্ডা গলায় বলে, কেমন গুঞ্জন? কি হয়েছে এমন? তারা কলিগ, প্রয়োজনে কথা বলবে, এটাই তো নর্মাল, তাই না? তুমি বুঝতে পারছো না আপু, তুমি আগে এই ছবিগুলো দেখো, দুজন একসাথে বাইকে। এগুলো দেখে সবাই তো ভাবছে তাদের মধ্যে কোনো রিলেশন আছে, তাই তাদের জুটিকে সেরা জুটি বলেছে। মিস দেখতে বেশ সুন্দর কি না? যাই হোক, এসব দেখে ভালো লাগেনি আমার। চৈতালি মোবাইলে তোলা ছবিগুলো এক এক করে দেখতে থাকে। একটা ছবিতে দীপ্রর কাঁধে সিনথিয়ার হাত রাখা দেখে বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে আসে। আর দেখতে পারে না সে। দ্রুত মোবাইল অফ করে ফাল্গুনির হাতে দিয়ে কাপা কণ্ঠে শুধু বলে, ছবিগুলো এডিট করাও তো হতে পারে। ফাল্গুনি মুচকি হেসে বলে, মোটেও না, এগুলো অরিজিনাল। আচ্ছা, ওই সব বাদ দাও, তুমি আমাকে এটা বলো যে তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? চৈতালি ভাবে, আমাদের মাঝে কোনো সময় তো কিছু ঠিক ছিল না, যা ছিল সব ছিল দীপ্রর পক্ষ থেকে একতরফা।
আর যখন আমিও কিছু ভাবতে শুরু করেছি তখন বুঝতে পারছি আমি বোধহয় দেরি করে ফেলেছি। তাই আজ আর নতুন করে কিছু ঠিক হবার সম্ভাবনা কোথায় বল? তবুও চৈতালি বলে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কোনো চিন্তা নেই, তবে ছোট বোন হয়ে বলছি, কোনো ঝামেলা দেখলে মিটমাট করে ফেলো। পুরুষ মানুষ ভালোবাসার কাঙাল, ভালোবাসা না পেলে অন্য জায়গায় যাবেই যাবে, তাই সাবধান। চৈতালির ভিতরে আজ অস্থিরতার শেষ পর্যায়ে পৌঁছেছে। ছবিগুলো দেখে অসহ্য লাগছে তার। মনে মনে তাই সিদ্ধান্ত নেয় আর যেভাবেই হোক সব কিছু ক্লিয়ার করে তারপরেই ক্ষান্ত হবে সে। যদি অন্য কাউকে পছন্দ করে থাকে তাহলেও বিনা অভিযোগে সরে যাবে তাদের জীবন থেকে, কারণ আজকের এই দিনের জন্য সে নিজেকে দায়ী মনে করছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে সেই মুহূর্তে বাসায় চলে যায় সে। এদিকে ফাল্গুনি মুচকি হেসে কাউকে ফোন করে বলে, এবার বোধহয় তীর একেবারে জায়গা মতো লেগেছে, দেখা যাক এবার আপু ভাইয়ার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে পারে কিনা। রাত ঠিক 12টা। চারিদিকে নিঝুম অন্ধকারে ঢেকে গেছে। সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি হয়ে থামলেও কিছুক্ষণ আগে আবার শুরু হয়েছে। আকাশে যা অবস্থা তাতে মনে হয়েছে পুরো রাতে এই বৃষ্টি বন্ধ হবে না। রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলো হালকা হলুদ আলোয় চিকচিক করছে। নীরব শহরে বৃষ্টির ছন্দে যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে চৈতালির ভিতরটা আজ অন্যরকম এক নিস্তব্ধতায় ছেয়ে আছে, কেমন যেন গুমোট এক অবস্থা। সন্ধ্যায় বাসায় এসে জানতে পারে আজ দুপুরে তীব্র বাসাতেই আসেনি। তিথিকে নাকি ফোন করে জানিয়ে দিয়েছিল বন্ধুদের সাথে আছে, ফিরতে দেরি হবে। চৈতালির দেরি হবে শুনে বেশ কয়েকবার ফোন দিলে শেষবার তীব্র ফোন রিসিভ করে গম্ভীরভাবে তাকে জানিয়ে দেয় দেরিতে ফেরার খবরটা। সাথে এও বলে এভাবে বারবার ফোন করে যেন তাকে বিরক্ত না করে। তাই চৈতালিও আর বিরক্ত করে না, অপেক্ষা করে দীপ্রর বাড়ি ফেরার। মনে মনে ঠিক করে আজ ফিরলে সব খোলাখুলি আলাপ করবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দীপ্র 11:30টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে চলে যায়। আজ একবারও জানতে চায়নি চৈতালি খেয়েছে কিনা, অথচ চৈতালি এতটা সময় ধরে তার জন্যই না খেয়ে বসেছিল। হঠাৎ করে একটা মানুষের এতটা পরিবর্তন মেনে নিতে পারে না চৈতালি। নিজেকে সামলে রাখতে না পেরে টুকরে কেঁদে ওঠে সে। চৈতালি টের পায় এক সময়ের এই বিরক্তিকর মানুষটাকেই শেষ পর্যন্ত সে ভালোবেসে ফেলেছে। না চাইতেও এই মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে গেছে পুরোপুরিভাবে। সারাদিন সব চিন্তা জুড়ে এখন শুধু দীপ্রকেই অনুভব করছে সে। আফসোস হচ্ছে কেন আর একটু আগে এটা বুঝলো না, কেন বারবার মানুষটার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো। এখন কি হবে ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠেছে তার। এমন সময় বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে দীপ্র বলে, ঘরে আসুন, ঘুমাবো, সকালে ক্লাস আছে। দীপ্রর কথায় চৈতালির ধ্যান ভাঙে, তবে কোনো উত্তর দিতে পারে না। অভিমানগুলো কান্না হয়ে এবার বাঁধ ভেঙে ঝরতে থাকে। এতটা সময় পর তার কথা মনে পড়ল, ভাবতেই কেমন যেন কণ্ঠ কেঁপে ওঠে। কিছু বলতে চাইলেও পারছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে বারান্দার গ্রিল ধরে। এরই মাঝে জোরে বৃষ্টির ঝাপটা এসে ভিজে যায় চৈতালির শাড়ির কিছু অংশ। মেঘ ডাকতে থাকে, দূরে পড়া বজ্রপাতে কেঁপে ওঠে সে, তবুও একটুও নড়ে না। চৈতালিকে এভাবে চুপ দেখে তীব্র চিন্তা হয়। ভেজা বারান্দায় পা বাড়িয়ে চৈতালির পিছনে দাঁড়িয়ে বলে, চৈতালি, আপনি ভিজে যাচ্ছেন, এভাবে ভিজলে ঠান্ডা লাগবে, ভেতর আসুন। তাছাড়া বজ্রপাত হচ্ছে, এই সময় এখানে থাকা ঠিক না। চৈতালি এবারও কিছু বলে না। এদিকে আবারও বজ্রপাত হলে তীব্র বিরক্ত হয়ে চৈতালির হাত ধরে টেনে ঘরে এনে দরজা লাগিয়ে তার দিকে তাকাতেই অবাক হয়। চৈতালির চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। চেহারায় বিষণ্ণতার ছাপ, কিন্তু কেন? কেউ কিছু বলেছে? তারেক স্যার তো জেলে, তাহলে তুষার কিছু? হঠাৎ তার মনে পড়ে আজ দুপুরে অনেকবার ফোন দিয়েছিল চৈতালি, কিন্তু ব্যস্ততা আর অভিমান সব মিলিয়ে ফোনটা রিসিভ করা হয়নি তার। না, আর ভাবতে পারে না তীব্র। সাহস করে চৈতালির হাত ধরে বলে, কি হয়েছে জবা? কেউ কিছু বলেছে? কি হয়েছে বলুন মা, কেউ কিছু বলেছে? কি হয়েছে বলুন না। দীপ্র আর বলতে পারে না, তার আগেই চৈতালি তাকে জড়িয়ে ধরে। দীপ্রর বুকের মাঝে মাথা রেখে শব্দ করে কাঁদতে থাকে।
হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় তীব্র বুঝতে পারে না চৈতালির কি হয়েছে। বোঝার সময়টাও যেন আজ আর নেই। তুমুল বৃষ্টি, মেঘের গর্জনে জমে থাকা অভিমান, অভিযোগ প্রকাশ না করেও যেন দুজন পড়ে ফেলে দুজনকে। বুঝে যায় দুজনের হৃদয়ে তোলপাড়, বুঝে যায় না বলা কথাগুলো, কাছে আসার আকুতি, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। তীব্র আজ আর নিজেকে সামলে রাখতে পারে না। দুহাত দিয়ে ভীষণ যত্নে তার জবার কপালে হাত রেখে কপাল ছুঁয়ে চুমু খায়। চৈতালি কেঁপে ওঠে, তবে বাধা দেয় না। এই প্রথম ফোলা লাল চোখ দুটো তীব্রর দিকে তাকিয়ে থাকে অপলক, যে দৃষ্টিতে অভিমান, অনুশোচনা, ভালোবাসা সব একসাথে মিশে আছে। চৈতালির চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়া অশ্রু তীব্র ভীষণ যত্নে তার ঠোঁট দিয়ে শুষে নেয়। কানের কাছে মুখ নিয়ে অনেক দিন পরে আবারও সাহস করে বলে ফেলে,